নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন বিপিনের ভয়ের রাত। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে সৌরভ, বুবাই, প্রত্যুষা, দীপ্তিমান, প্রীতম, সূর্যশঙ্কর, শ্রাবস্তি, রাজ, দীপ্তদীপ, দিব্যেন্দু ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ অলঙ্করণ পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন বিপিনের ভয়ের রাত। বাইরে সেদিন প্রবল বৃষ্টি হচ্ছে। তারানাথের বাড়িতে যাব বলে আমি অপেক্ষা করছি। কিশোরীর আসার কথা ছিল আজ একটু আগেই, কিন্তু কিশোরী যখন এলো তখন অনেকটা দেরি হয়ে গেছে। বাইরে ঝমঝমে বৃষ্টির মধ্যে কড়া নাড়ার শব্দ শুনেই বুঝতে পারলাম কিশোরী এসেছে। দরজা খুলেই বললাম, তোমার তো আজ তাড়াতাড়ি এখানে আসার কথা ছিল, এ কি ব্যাপার বলো তো, এত দেরি করলে কেন? কিশোরী পুরোপুরি না ভিজলেও প্রায় অর্ধেকটা ভিজে গিয়েছিল। শুধু বৃষ্টি ছাতায় মেনে যায়, কিন্তু বৃষ্টির সঙ্গে এলোমেলো হাওয়া দিলে তাতে ছাতা ধরে রাখা মুশকিল। কিশোরী ছাতাটা একপাশে রেখে গায়ের জল ঝাড়তে ঝাড়তে বলল, আর বলো না, বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন সবই ঠিক ছিল যে তাড়াতাড়ি এখানে চলে আসবো, কিন্তু পথে এক চেনা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। উনি এক বিপদে পড়েছেন, তাই তার সঙ্গে তার বাড়িতে গেলাম। আর তারপরেই নামলো এমন ঝমঝমে বৃষ্টি। এখন কি আর করা যায় বলো? ট্রাম রাস্তা তো পর্যন্ত পৌঁছতেই তো অনেক সময় লেগে যাবে। আকাশের যা অবস্থা তাতে এই বৃষ্টি এত সহজে কমবে বলে কিন্তু মনে হয় না। গোটা আকাশ যা কালো হয়ে রয়েছে তাতে মেঘ এত সহজে কমবে না। তার চেয়ে বরং তোমার বাড়িতে একটু অপেক্ষা করি। বৃষ্টি সামান্য কমলে তারপর না হয় ছাতা নিয়ে ট্রাম রাস্তা পর্যন্ত যাওয়া যাবে, কি বলো? বলার মতো কিছুই নেই। এমন অবস্থার মধ্যে তো আর কিশোরীকে বলতে পারি না যে এক্ষুনি বেরোতে হবে। তাই অপেক্ষা করলাম। বৃষ্টি একটু পরে সামান্য কমে আসতেই ছাতা নিয়ে দুজনে পথে নামলাম। কিন্তু বিধিবাম, ট্রাম রাস্তা পর্যন্ত গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রাম এলো। ততক্ষণে এলোমেলো বৃষ্টিতে আমি আর কিশোরী কাক ভেজা হয়ে গিয়েছি। ভাগ্যিস পথের পাশে একটা ঘুমটি মতো দোকান ছিল, সেখানেই আশ্রয় পেয়েছিলাম। ট্রাম আসতেই উঠে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আজ ট্রাম ফাঁকা বললেই চলে। মটলেনের কাছে নামতেই দেখি সব কিছু বন্ধ। তেলে ভাজার দোকান, সিগারেটের দোকান, সব কিছুতেই ঝাঁপ নামানো। কিশোরী বলল, আজ অপ্রয়োজনেও আমি আর তুমি ওই বৃষ্টি ভেজা কাকের দল ছাড়া বোধ হয় আর কেউ পথে নামেনি। দেখলাম কিশোরী মিথ্যে বলেনি। এই সকালের সময় পথঘাট এতটা ফাঁকা থাকে না। আমরা দেরি না করে তাড়াতাড়ি তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছালাম। দাওয়ার কাছে উঠে কিশোরী দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে তারানাথের গলা শোনা গেল, মা চারি, চারিমা, একবার দরজাটা খুলে দে তো মা। বোধহয় বৃষ্টিতে ভিজতে ভিজতে ওরা এসে পড়েছে। এমন বৃষ্টির দিনে কেউ কি বাইরে বেরোয়? ভেতর থেকে নূপুরের আওয়াজ শুনে বুঝলাম চারি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসছে। দরজা খুলে চারি হাসি মুখে বলল, বাবা এইমাত্র বলছিলেন আপনাদের কথা কাকাবাবু। বলছিলেন আপনারা নাকি আজ বৃষ্টির মধ্যে আসবেন না, কিন্তু আমি স্পষ্ট বলেছি কাকাবাবুরা রবিবারের দিন সকালবেলা তোমার কাছে আসবে না, এমনটা হতেই পারে না। এবার দেখলাম তারানাথও বেরিয়ে এসেছে ঘর থেকে। আমাদের দেখে বললেন, বৃষ্টিতে ভিজে ভিজে এসে যে কি আনন্দ তোমাদের, সে কথা বাবু বুঝতে পারি না। বলি, আজকের দিনটা না এলে কি এমনই বা ক্ষতি হয়ে যেত বলো দেখিনি? আজকের দিনটা না এলে যে আজকের দিনটা মাটি হয়ে যেত। একে তো ছুটির দিন, তার উপর ঝমঝমে বৃষ্টি হচ্ছে।
তা আপনার কাছে এসছি বলে আপনার বোধহয় খুব অসুবিধা হয়েছে। তারানাথ রেগে উঠতে গিয়েও রাখতে পারল না। তার বদলে ঈষৎ হেসে বলল, মাছারি, যা তো একটু চাল ভাজা মেখে নিয়ে আয়, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে দিবি। আর হ্যাঁ, চা না হয় একটু পরে দিস। এমন বৃষ্টির দিনে আপনার বোধহয় খুব অসুবিধা হয়ে গেল। একটা খদ্দের ব্যবস্থাও হবে না আজ বোধহয়। খদ্দের এমনি আজকাল কমই জোটে। তাছাড়া সকাল থেকে যেন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। এই দরজাটা খোলা রেখো না, বন্ধ করে দাও, বুঝলে? আর ছাতাটা ওই ওই পাশে রাখো, আর একটা গামছা দিয়ে মাথাটা মুছে নাও। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে গামছা দিয়ে হাত ও মাথা মুছে আমরা ঘরের ভেতরেই বসলাম। একটু পরে গরম গরম চাল ভাজা লঙ্কা সহযোগে চারি দিয়ে গেল, তেল দিয়ে বেশ ভালো করে মাখা। তারপর দিয়ে গেল গরম গরম চা। চাল ভাজা রেখে চায়ে একটু লম্বা চুমুক দিয়ে কিশোরী বলল, ঠাকুরমশাই, এই চারির জন্য ছেলে দেখা চলছে বলেছিলেন, সে ব্যাপারটা কি হলো? চারি কি একটা কারণে বোধহয় ঘরের মধ্যেই আসছিল। কথাটা শুনতে পেয়ে পেছন দিকে ঘুরেই সে চলে গেল রান্নাঘরে। তারানাথ পেছনে না তাকিয়েও ব্যাপারটা বুঝতে পেরেছিল। বলল, কথাবার্তা চলছে, কিন্তু খোঁজ খবর না নিয়ে, ভালো করে না বুঝে তো আর কারোর হাতে মাছারিকে তুলে দিতে পারি না, তাই না? মাছারি চলে যাবে সে কথা ভাবতেই যেন বুকের ভেতরটা কেমন করে ওঠে। তারানাথের এই কথাকে সমর্থন করাই বোধহয় ঠিক। সেই সময় একবার বিদ্যুৎ চমকে উঠল। যদিও আমরা সেটা দেখতে পেলাম না, তবে বাইরে আকাশ থেকে ভেসে আসা শব্দটাই অনুভব করতে পারলাম। আমি বললাম, কথাটা মিথ্যে বলেননি। এ সময় আসলে ভালো ছেলে খুঁজে পাওয়া ব্যাপারটাই অনেক কঠিন। মানুষকে বোঝা তো আর অত সহজ কাজ নয়। বিভূতি একদম ঠিক বলেছে ঠাকুরমশাই, এ ব্যাপারে আমিও একমত। আপনি ভালো করে দেখে শুনে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন। বিয়ে মানে তো 7 জন্মের বন্ধন। ওটাই তো ভয়, যদি ভুল কিছু হয়ে যায়। তাই সময় নিচ্ছি, ভালো করে দেখে শুনে তবে ভালো ছেলে পেলে আর খুব বেশি দেরি করব না। যাই হোক, এই তোমরা বসো, দেখিনি, আমি একটু ভেতর ঘর থেকে আসছি। একথা বলার একটা কারণ আছে। আমাদের চা চাল ভাজা শেষ হয়ে গেছিল। এই সময় একটু সিগারেট খাওয়ার জন্য মন খুচখুচ করে। তারানাথের জন্য পাসিং শোয়ের প্যাকেটটা জানতে পারেনি বটে, কিন্তু আগে থেকেই কিশোরীর কাছে কয়েকটা সিগারেট ছিল। বোধ করি আমাদের সিগারেট খাওয়ার সময় দিতেই তারানাথ উঠে একবার ভেতরে চলে গেল। আমরাও সময়ের সদ্ব্যবহার করলাম। প্যাকেটের বাকি সিগারেটগুলো তারানাথ যেখানে বসেছিল তার সামনে রাখল কিশোরী। ফিরে এসে সিগারেটের প্যাকেটটা দেখে তারানাথের মুখে মৃদু হাসি ফুটল। প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছেড়ে বলল, মানুষ চিনতে আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি, বুঝলে হে। আমিও এমন একবার মানুষ চিনতে অনেক বড় ভুল করে ফেলেছিলুম। তারানাথের কথা শুনে আমরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারানাথ সিগারেটে আরো দুটো টান দিয়ে বলতে শুরু করলো, আজ থেকে অনেক বছর আগের কথা বলছি। প্রথম দিকে তন্ত্র সাধন পথে তখন অনেক কিছু জেনেছি বটে, তবে সাধনা তেমন ভাবে সফল হয়ে ওঠেনি। মাতু বাগলির সঙ্গে সাক্ষাৎ হলেও মধুসুন্দরী দেবীর দেখা তখনও পায়নি। এমনই এক সময় এক গ্রীষ্ম শেষ হয়ে যখন বর্ষা শুরু হতে চলেছে, গ্রাম পল্লীতে ঠিক সেই সময় এক গ্রামে গিয়ে উপস্থিত হলাম। যখন সেখানে গিয়ে পৌঁছেছি তখন বিকেলের সময়। গ্রামে প্রবেশের মুখে একটা ছোট্ট মতো মাঠের একপাশে এক মন্দির তৈরি হয়েছে। মন্দিরের অবস্থা খুব একটা ভালো নয়, এখানে ওখানে ভেঙে পড়তেও শুরু করেছে। সেই মন্দিরের কাছে জটলা করে কয়েকজন লোক কথাবার্তা বলছে। আমার পরনে লাল কাপড়, তাই কে অনেকেই আমার দিকে অবাক হয়ে তাকালো। তারপর হাত জোর করে নমস্কারও করলো।
কথায় কথায় জানতে পারলাম এই মন্দিরের পুনর্বাসন নিয়ে তারা সমস্যায় পড়েছে। গ্রামের মোড়ল আমায় দেখে বলল, ঠাকুরমশাই, এই মন্দির নতুন করে গড়তে চাই, কিন্তু কিছুতেই করতে পারছি না। যতবারই মন্দির ঠিক করে করতে যাই ততবারই কোনো না কোনো বিপদ সামনে এসে উপস্থিত হয়। আপনি দেখুন তো, কিছু বুঝতে পারেন নাকি? মন্দিরের সামনে ঢুকে গেলাম। প্রাচীন পাথর দিয়ে তৈরি দেওয়াল, মাথার ওপরটা কোনো এক সময় পাথর দিয়ে তৈরি ছিল, কিন্তু কালের নিয়মে ভেঙে পড়েছে। সেই অংশই মেরামত করে কোনোভাবে ইট সুরকি দিয়ে চালানো হচ্ছে, কিন্তু মন্দিরের এক পাশের চাতালের দেওয়ালের অংশ ভেঙে গেছে। ভেতরে ঢুকে মন্দিরের মেঝের উপরে পা রাখতেই বুঝতে পারলাম কোনো সমস্যা দেখা দিয়েছে। মোড়ল ছাড়াও জনশাতেক লোক সেখানে দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, আমি তো আগেই বলেছি ওই মন্দির আর করবে না। যতবারে ঠিক করবা ততবারই মন্দির ভেঙে পড়বে। বিপিন, তোমার কথা আমরা অনেকবার শুনেছি, তুমি এবার একটু চুপ করো তো। ঠাকুর মশাই যখন দেখছেন তখন তাকে দেখতে দাও। ঠাকুর মশাই দেখে কি করবে? ভাঙা মন্দিরকে তিনি আবার নতুন করে তৈরি করে দেবে? আপনাদের যত সব বাজে কথা। ও মন্দির গড়ে তোলার চেয়ে গ্রামে গ্রামে যাদের যাদের সমস্যা, যাদের দুঃখ দুর্দশা বেশি, তাদের সাহায্য করাটা দরকার। তাদের সাহায্য করলে মন ভালো হবে। মোড়লের কিছু বলে ওঠার আগেই একজন এগিয়ে গেল বিপিনের দিকে। বিপিন, একদম বেশি কথা বলবি না। তোর ভালো না লাগলে এখান থেকে চলে যা। তোকে তো কেউ বলেনি মন্দির ঠিক করার জন্য। মন্দির গড়তে কোনো টাকা পয়সা তো কিছু দিবি না তুই, শুধু মুখে বড় বড় কথা। বিপিন সেখান থেকে উঠে গিয়ে যাওয়ার আগে হাসতে হাসতে বলল, হরি, মন্দিরের বাস্তুতে গন্ডগোল। বাস্তু পরিবর্তন করতে হবে। উত্তরের দিকের মাটি ভালো নয়। আগেই সে কথা বলেছিলাম তোমাদের। যখন এতই অর্থ আর এত লোকজন রয়েছে, তাহলে তোমরা থাকো, আমি চললাম। পিছনে তাকিয়ে বিপিনকে দেখলাম। চাপা গায়ের রং, লম্বা, একটু রোগাটে শরীর, মাথার চুল মাঝারি আকারের, উজ্জ্বল দুটো চোখ, লম্বা নাক, প্রশস্ত ললাট। ওই প্রথম দেখলাম বিপিনকে। আর বিপিন সেই সময় আমার দিকে তাকিয়ে ছিল, আমি সেটা স্পষ্টই বুঝতে পারলাম। বিপিন কিছু জানে, কারণ এই মন্দিরের চৌহদ্দির মধ্যে প্রবেশ করার পরেই মনে হয়েছে এই জমির উত্তরের দিকের বাস্তু সামান্য পরিবর্তিত। বাঁশের বেড়ার চৌহদ্দির বাইরে উত্তরের দিকে জমিতে কিছু একটা আছে, তার জন্য এই সমস্যা হচ্ছে। বিপিন চলে যেতেই সে কথা মোড়ল মশাইকে বললাম। তারপর বললাম যে, ওই যে লোকটি চলে গেল, তার নাম কি? ওর নাম বিপিন ভট্টাচার্য। ওর বাবা এক সময় আমাদের এই মন্দিরের পুরোহিত ছিল, কিন্তু কি কপাল দেখুন। তার ছেলে ভগবানকে একদম বিশ্বাস করতে চায় না। পুজো তো দূরের কথা, ওর বাড়িতে কোনো ঠাকুরের মূর্তি পর্যন্ত নেই। কি কথা বলে গেল দেখলেন তো? মন্দির গড়ে তুলতে সে একদম চায় না। মোড়ল মশাইকে সমস্ত পদ্ধতি বুঝিয়ে দিলাম। কাউকে দিয়ে একটা পুজো করাতে হবে। প্রয়োজনে আমি সেই পুজো করতে রাজিও হয়ে গেলাম। মোড়ল মশাই আমায় তার বাড়িতে থাকতে অনুরোধ করল। এই গ্রামে থাকার কৌতূহল জন্মেছিল আমার। কেন জানি না এই মোড়ল মশাইয়ের কথায় না করতে আর পারলাম না, তাই তার সঙ্গে তার বাড়িতেই গেলাম। রাস্তা তার বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে মন্দিরে এসে মন্দিরের চৌহদ্দির যে বাস্তু পরিবর্তন করার সমস্ত প্রক্রিয়া কাজে লাগাতে আমি শুরু করলাম। কিন্তু বারবার মনের মধ্যে ঘুরছিল বিপিনের সেই বলা কথাগুলো। বিপিন এত কিছু জানার পরও সে কোনো কিছুই করল না কেন? তাছাড়া বিপিনের বাবা পুরোহিত ছিলেন, সেও ব্রাহ্মণের ছেলে। তাহলে ভগবানের প্রতি তার অভিযোগই বা কি? আর তার বাড়িতে মূর্তি না রাখার আসল কারণটাই বা কি? দুদিনের মধ্যেই মন্দিরের বাস্তু পরিবর্তন হলো। মন্দিরের কাজ আবার শুরু হলো।
ঠিক সেই দিন সন্ধ্যাবেলা বিপিন আমার কাছে এলো। আমি তখন নিজের সমস্ত কাজকর্ম শেষ করে মন্দিরের বাইরে ওই ফাঁকা যে জমিটা আছে সেখানে একটা গাছের তলায় গিয়ে বসে আছি। মনে মনে ভাবছি এখানের তো কাজ শেষ, আর এখানে থাকার প্রয়োজন নেই। কাল সকালে মোড়ল মশাইকে বিদায় জানিয়ে এখান থেকে চলে যাব। এমন সময় কাকে যেন এদিকে হেঁটে আসতে দেখে মুখ তুলে তাকালাম। সন্ধে হয়েছে, সূর্য ডুবেছে একটু আগে, আকাশের চাঁদটাও আস্তে আস্তে উঠতে শুরু করেছে। তখনও তার কাছে সামান্য আলো রয়েছে। সেই আলোতে বিপিনকে দেখতে পেলাম। তার মুখ শান্ত, চোখ উজ্জ্বল। আমার আরো কাছে এগিয়ে সে বলল, ঠাকুর মশাই, আপনি কোথা থেকে এসছেন? সে কথা না হয় পরে বলবো বিপিন, কিন্তু তুমি আমায় একটা কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি ভগবান মানো না? সত্যি সত্যি বাড়িতে কোনো দেবদেবীর মূর্তি রাখো না? বিপিন সামান্য হেসে আমার কাছে এসে গাছের নিচে বসে বলল, এতে কি হবে বলুন তো ঠাকুর মশাই? কোনো লাভ কিছু কি হবে? বাড়িতে তো সবকিছু ছিল, তারপরেও এত বড় একটা ঘটনা আমাদের বাড়িতে ঘটে গেল। আমার বাবা এই গ্রামের এই মন্দিরে পুজো করত, তারপরেও কি বাঁচাতে পেরেছিল আমার মাকে আর বোনকে? আচ্ছা কি হয়েছিল বলো তো? দেখো, আমি তো কিছুই জানি না। মন্দিরের কাজ করে দিয়েছি, কাল সকালে এখান থেকে চলেও যাব। তার আগে যদি তুমি বলো যে তোমার সাথে আসলে কি হয়েছে, তাহলে অনেকটাই জানতে পারবো আর কি। সে বহু কথা। একটা রাতের মধ্যে আমার গোটা পরিবার শেষ হয়ে গিয়েছিল ঠাকুর মশাই। সে অমাবস্যা রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না। এরপর বিপিন বলতে লাগলো এক অমাবস্যা রাতের কথা, যে রাতে তার গোটা পরিবার হারিয়ে গিয়েছিল তার কাছ থেকে। বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে সেই বৃষ্টির জল জানালা দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে পড়ছে। চারি আর একবার এসেছিল। তারানাথ তাকে আর একবার চা নিয়ে আসতে বলল। তারপর বিপিনের কথা বলতে শুরু করলো তারানাথ। বিপিনের বাবা যে ওই গ্রামের মন্দিরের পুরোহিত ছিল সে কথা আগেই জেনেছিলাম। মোড়ল মশাইয়ের সঙ্গে সেদিন রাতে কথায় কথায় জানতে পেরেছিলাম বিপিনের উপরে কোনো এক অশুভ শক্তির ছায়া রয়েছে। সে কারণে সে যেমন ঈশ্বর মানে না, তেমন গ্রামের লোকেদের সঙ্গে তার খুব একটা বনেও না। গাছের তলায় বসে বিপিন এবার বলতে শুরু করলো। সেদিন ছিল অমাবস্যার রাত, প্রচন্ড ঝড় বৃষ্টি। আমি আর আমার বোন ঘরে বসে আছি, মা রান্নাঘরে কাজ করছে। বাবা পাশের গ্রামে কোনো একটা পুজো করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এলে তারপর রাতের খাওয়া দাওয়া করব। আমার বাবা শুধু পুরোহিত ছিলেন তাই নয়, বহু কিছু জানতেন। তার মধ্যে অশুভ কোনো শক্তি কোনো মানুষকে বিব্রত করলে কিংবা সোজা কথায় যাকে বলে কাউকে ভূতে ধরলে বাবা তাকে ছাড়াতে পারতেন। পাশের গ্রামে পুজো ছেড়ে তিনি তেমনই এক কাজ করছিলেন সেদিন রাতে, তাই ফিরতে বহু দেরি হয়ে যায়। বাড়িতে ফিরে বাবা আমাদের সে কথা বললেন, সে গ্রামে কিভাবে একটি ভূতে ধরা মেয়েকে তিনি ছাড়িয়ে এসেছে। কিন্তু বাবার মুখে চিন্তা ছিল, তাই দেখে মা বলল, কি হলো? আপনিও তো ভাবছেন কেন? এর আগেও তো আপনি এমন কাজ করেছেন, সেই সময় তো আপনার মুখে এমন চিন্তার ছাপ দেখিনি। যে অশুভ শক্তিকে আমি ওই মেয়েটির কাছ থেকে দূর করে দিয়ে এসেছি, সেই অশুভ শক্তির ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। আমি তাকে তাড়াবার সময় সে কথা বুঝতে পারছিলাম, কিন্তু একবার যখন সে কাজে হাত দিয়েছি তখন সেই কাজ না করে তো আর উঠে আসা যায় না। আমাদের কোনো ক্ষতি হবে না তো? আমি শুনেছি অশুভ শক্তির ক্ষমতা অনেক বেশি। তারা এলে যারা তাদের পথের মাঝখানে দাঁড়ায় তাদের ক্ষতি করে দিয়ে যায়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মাথার ওপর মহাদেব রয়েছেন, তাই অশুভ শক্তি কখনো জিততে পারবে না।
শুভ শক্তির সাথে অশুভ শক্তির দ্বন্দ্ব সেই প্রাচীন কাল থেকে চলে আসছে। আলো অন্ধকারের এই যুদ্ধে সর্বদা সর্বদা আলোর জিত হয়েছে। কথাটা বলতে বলতে বিপিন হাসলো, তারপর বলল, কিন্তু সেদিন আলোর জিত হয়নি ঠাকুর মশাই, সেদিন জিতেছিল অন্ধকার। হ্যাঁ, অমাবস্যার অন্ধকারের মাঝে এসে প্রবল বর্ষণের মাঝে আমাদের বাড়ির সবার চিৎকার পর্যন্ত কেউ শুনতে পায়নি। অনেক রাতে আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই মনে হয় পাশের ঘরে মা কান্না করছে। বাবার গলা শোনা যায়। আমি বিছানা থেকে উঠতে গিয়ে দেখতে পাই বারান্দার দরজাটা খোলা। বাড়ির উঠোনের সামনে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মা চিৎকার করে বলছে, তুমি কিছু করো, আমার মেয়েটাকে ও নিয়ে যাচ্ছে, তুমি কিছু করো। আমার মেয়েটাকে ছেড়ে দে বলছি। ও তো তোর কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, ওকে কেন নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে। আমিও তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন ওই গ্রামে গিয়ে আমাকে এমন ভাবে ওখান থেকে তাড়িয়েছিলি? তখনই আমি তোকে বলেছিলাম, এত সহজে আমি তোকে ছাড়বো না। তুই যে মেয়েটির শরীরে প্রবেশ করেছিলি, তার জন্য তাকে কষ্ট পেতে হচ্ছিল। তার শরীর শুকিয়ে এসেছিল, আর কিছুদিন তুই থাকলেই সে মরে যেত। আমি কথাগুলো শুনতে শুনতে বারান্দার কাছে এসে দেখতে পাই বারান্দার কাছে জ্বলতে থাকা আলোতে আমার বছর 12 বোনটি বৃষ্টিতে ভিজছে, আর গোটা শরীরটা অদ্ভুতভাবে 4 পায়ে যেন হামাগুড়ি দেওয়ার মতন করে মাটির উপরে বসে রয়েছে। চুলে তার মুখটা ঢেকে গিয়েছে। একটা অদ্ভুত হিংস্র হাসি তার মুখ থেকে যেন ভেসে আসছে মাঝে মাঝে। মা প্রচন্ড কান্না করছে। আমি ছুটে মায়ের কাছে চলে গেলাম। তখন আমার বয়স কতই বা হবে, ওই 15-16 মতো। বাবা আমায় দেখে চমকে উঠে বললেন, বিপিন, এখান থেকে যা তুই, এখান থেকে ঘরে চলে যা তুই। আমি কিছু বলবার আগেই বাবা কি যেন একটা মন্ত্র পড়লেন, তারপর কোমরের কাছ থেকে কি যেন বের করে নিয়ে ছুঁড়ে দিলেন ওই বৃষ্টিতে ভিজতে থাকা আমার বোনের গায়ের উপরে, আর তাতেই সে চিৎকার করে উঠল প্রচন্ড। আমার মা থাকতে পারলেন না, ছুটে নেমে গেলেন উঠোনের মাঝে। আর ঠিক তখনই সঙ্গে সঙ্গে দেখতে পেলাম বোন ছুটে এসে মায়ের গলার কাছে 2 হাত দিয়ে চিপে ধরে একটা হ্যাঁচকা টানে তার ঘাটটা মট করে ভেঙে দিল। বাবা চমকে উঠে এসে সঙ্গে সঙ্গে একটা কি যেন আমার হাতে দিল। তারপর সেটা দিয়ে আমায় জোর করে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চিৎকার করে ডেকেছিলাম সেদিন ঠাকুর মশাই। বৃষ্টি কম ছিল শেষ রাতের দিকে। পাশের বাড়ির লোকেরা যখন বাড়িতে এসে দরজা ভেঙে আমাকে উদ্ধার করে, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। জ্ঞান ফিরেছিল প্রায় সেদিন রাতের দিকে। শুনেছিলাম আমার বাবা মা বোন 3 জনেই ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়েছিল বাড্ডই উঠোনের উপর। বৃষ্টির জলে তাদের রক্ত ভেসে গোটা উঠোনটা ছড়িয়ে পড়েছিল। কেউ আমাদের উদ্ধার করেনি ঠাকুর মশাই। না, মহাদেব না, বাবার সেই শুভ শক্তি। যে আলোর কথা বাবা বলেছিল, সেই আলো সেদিন রাতে আমাদের বাড়িতে প্রবেশ করেনি। শুধু ঠিক করেছিলাম যে আমাদের চরম বিপদের দিনে আমাদের দেখেনি, তার আর কোনো পুজো নয়। বাড়িতে কোনো ঠাকুর দেবতার ছবি নেই। ব্রাহ্মণের সন্তান হয়েও পুজো করব না আর কোনোদিনই। চাষবাস করে খাই, কিন্তু গ্রামের লোকেরা যে কেন এত লাফালাফি করে মন্দিরটাকে নিয়ে বুঝতে পারি না। বিপিনের বয়স ওই 24 থেকে 25 হবে, অর্থাৎ এই ঘটনা আজ থেকে 10 বছর আগেকার। তবু কথা বলতে বলতে তার চোখের কোণটা কেমন চিকচিক করে উঠেছিল। আমি বললাম, তোমার সঙ্গে যা হয়েছে তার কোনো ব্যাখ্যা আমি তোমায় দেব না। পরিবার হারানোর ব্যথার কোনো ব্যাখ্যা তোমায় দেওয়ার ক্ষমতাও আমার নেই। তবে সবকিছুর পেছনে একটা কারণ থাকে। কারণ অনুধাবন করার চেষ্টা করলে সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে।
আমি তোমায় বলবো না তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস করো, এ কথাও বলবো না। তুমি মন্দিরে যাও, নিজের ঘরে মূর্তির ছবি লাগাও, আমি এইসব কথাও বলবো না। কিন্তু এ কথা বলবো যে অন্ধকারের কখনো জয় হতে পারে না, আলোর জয় হয় সব সময়। মাঝে মাঝে সাময়িকভাবে অন্ধকারের ক্ষমতা বেড়ে গেলেও আলোর উপরে বিশ্বাস হারালে কখনোই চলবে না। আপনাকে দেখে সেই বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে ঠাকুর মশাই। সেই লোকটি, সেই পাগল মতো লোকটি আমার বাড়িতে এসে তো আপনার কথাই বলেছিল। তার কথা মতো আপনার সমস্ত কিছুই মিলে যাচ্ছে। একবার আমার বাড়িতে চলুন ঠাকুর মশাই, তাহলে বুঝতে পারবেন প্রত্যেক রাত্রে কত বড় এক অন্ধকারের সঙ্গে আমায় বাস করতে হচ্ছে। বিপিনের মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। তার মুখে সেই কঠিন ভাবটা আর নেই, তার বদলে এক মিনতি যেন তার মুখে লেগে রয়েছে। আমি আর দেরি করলাম না, মোড়ল মশাইকে বলে সেই রাতটা বিপিনের বাড়িতে কাটাবো বলে সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সেই রাতটা আপনি বিপিনের বাড়িতে ছিলেন? সেই রাতটা বিপিনের বাড়িতে ছিলাম বলেই একটা অদ্ভুত ব্যাপার জানতে পেরেছিলাম। তোমরা শোনো, আর না শুনলে তোমরা বুঝতে পারবে না। বিপিনকে দেখে প্রথমে আমার অন্যরকম কথা মনে হয়েছিল। একদল মানুষ থাকে যারা কিছুতেই ঈশ্বরের উপর ভক্তি করে না, বিশ্বাস করে না। তারা বোঝে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু আসলে তার হাতেই তৈরি। জন্মের পর থেকে সমস্ত কিছু লেখা হয়ে আছে ভাগ্য বিধাতার কাছে। তারা ভাগ্য বিধাতার সেই লিখনকে, এই নিয়মকে বুড়ো আঙুল দেখাবার সাহস দেখায়। কিন্তু বিপিন তেমন ছিল না। তার সঙ্গে তার বাড়িতে সেই রাত কাটাতেই আমি বুঝতে পেরেছিলাম আসলে কি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বিপিন এই গোটা 10টা বছর কাটিয়েছে। রাতের বেলা কোন রকমে দুটো খাওয়া দাওয়া সেরে আমরা দাওয়ার কাছে এসে বসেছি। এমন সময় বিপিন বলল, চলুন ঠাকুর মশাই, এইবার শুয়ে পড়া যাক। তুমি যে বললে রাতের বেলা কিছু একটা দেখাবে আমায়, কই দেখাও দেখিনি। দেখবো, কিন্তু এখনো সময় হয়নি। আর যদি ইচ্ছে হয় তাহলেই আপনি দেখতে পাবেন, আমি চাইলেই তো আর দেখা যাবে না। বিপিনের কথার মধ্যে কি এমন যেন একটা ছিল। আমি উঠে ঘরে চলে গেলাম। একটা ঘরে শোয়ার ব্যবস্থা হয়েছে। বিপিনের বাড়িতে অনেকগুলো ঘর রয়েছে। তাছাড়া বিপিনকে দেখে যেমন মনে হয়েছিল, বিপিনের অবস্থা কিন্তু বেশ ভালো। এই কথা ও কথা ভাবতে ভাবতে কখন যেন চোখ লেগে এসেছিল। হঠাৎ যেন মনে হলো কেউ আমায় ডাকছে। চোখ খুলতে দেখি ঘরের ভেতর অন্ধকার, অথচ স্পষ্ট মনে আছে আমি হ্যারিকেনটাকে মাথার কাছেই রেখেছিলাম, তখনও সেটা জ্বলছিল। সেদিকে তাকালাম, কিচ্ছু নেই। ঘরের দরজাটা খোলা, জানালাটাও খোলা। বাইরে থেকে চাঁদের আলো এসে ঘরের ভেতরে ঢুকছে। হঠাৎ মনে হলো বাইরে থেকে বিপিন আমায় আস্তে আস্তে ডাকছে। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে নামলাম। চারপাশের বাতাসটা হঠাৎ করে কেমন যেন ভারী হয়ে এসেছে বলেই মনে হলো। এ বাড়িতে যখন ঢুকেছি তখন কিন্তু এমন কিছু মনে হয়নি। ঘরের দরজা পেরিয়ে বারান্দার কাছটা এসে উঠোনের দিকে এগোতে যাব, দেখি হ্যারিকেনটা হাতে নিয়ে বিপিন একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে উকি মেরে সামনের দিকে তাকিয়ে রয়েছে। আমার পায়ের শব্দ পেয়ে সে এখন পেছনে ঘুরল। তার মুখে এক অদ্ভুত ভাব, প্রচন্ড ভয়ের সঙ্গে একটা অদ্ভুত কৌতূহল মেশানো থাকলে যেমন হয় ঠিক তেমনই। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম বিপিনের কাছে। বিপিন প্রায় ফিসফিস করে বলল, এই দেখুন ঠাকুর মশাই, ওই যে উঠোনের মাঝখানে। বিপিনের কথায় আমি সামনে এগিয়ে গেলাম। দেওয়ালের এক পাশ থেকে ছোট্ট পথটা নেমে গেছে উঠোনের দিকে। এই উঠোনের দিকে তাকাতেই প্রথমে বাইরের অন্ধকার, অল্প চাঁদের আলো আর এলোমেলো হাওয়া ছাড়া কিছুই বুঝতে পারলাম না। তারপরে মনে হলো উঠোনের ঠিক মাঝ বরাবর কোনো একটা জায়গায় কেউ একটা বসে আছে। সাদা ফ্যাকাশে দুটো চোখ যেন আমার দিকে তাকিয়ে দেখছে।
বাকি সব কিছু কালো শরীর ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আবার বিপিন কানের কাছে ফিসফিস করে বলল, এই অমাবস্যার রাতের কথাই বলছিলাম, মনে আছে ঠাকুর মশাই? অমাবস্যার রাতে প্রথম এসেছিল, আর তারপরে মাঝে মাঝেই আসে ঠাকুর মশাই। ও আমায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই তাবিজটা আমায় রক্ষা করে চলেছে এক নাগারে। তবে ও আমায় ছাড়বে না, আমায় নিয়েই ও যাবে। সঙ্গে সঙ্গে সবকিছুই মনে পড়ে গেল। একটা ঘুমের ঘোর লেগেছিল তখন, এখন সেটা কেটে গেল। তাকিয়ে দেখি কালো সেই ছায়া মতো জিনিসটা উঠোনের মাঝামাঝি জায়গায় একভাবে বসে আছে, যেন একটা গাছ মাটির তলা থেকে উঠে হঠাৎ পোল বদলে মানুষের মতো হয়ে গেছে। গলার কাছে জড়িয়ে রাখা সেই তাবিজটাকে ধরে রয়েছে বিপিন। এতবার সেই ছায়া মূর্তিটাকে দেখেছে, কিন্তু তারপরও ভয়ে থরথর করে কাঁপছে বিপিন। এবার আমি বললাম, এখানে থাকবে, বারান্দা থেকে নিচে নামবে না। এই বাড়িতে কোনো এক বাঁধন রয়েছে বারান্দা পর্যন্ত, বারান্দা থেকে সে আর উঠতে পারবে না। কথাটা বলে সেই আলো আধারির মধ্যে আমি নিচে নেমে গেলাম। উঠোনের মধ্যে নেমে পেছনের দিকে ঘুরে বিপিনকে কিছু একটা বলতে যাব, হঠাৎ করে দেখি আমার পেছনে যেখানে একটু আগে বিপিন ছিল সেই জায়গায় আর বিপিন নেই। হঠাৎ আমার ফটকা লাগলো। এই মাত্র যেখানে বিপিনকে দেখলাম সেখানে বিপিন নেই, হ্যারিকেনটাও নেই, কোনো কিছুই আর নেই। কিন্তু গেল কোথায়? আমি বিপিনের নাম ধরে ডাকলাম, বিপিন, বিপিন। না, বিপিন কোথাও নেই। আবার গলা তুলে ডাকতেই অনেকটা দূর থেকে বিপিনের সাড়া পাওয়া গেল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কোথায় গেলেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো বিপিন কথা বলছে ঘরের ভেতর থেকে। আর ঠিক তখনই আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা চাপা বাতাস অনুভব করতে পেরে শিরশির করে উঠল গোটা শরীরটা। তাড়াহুড়ো করে আসার সময় দেহ বন্ধনও করা হয়নি। তাছাড়া ঘরের মধ্যে থাকবো তো দেহ বন্ধন করার প্রয়োজনীয়তাই বা কি আছে, সে কথা তো মনেও হয়নি। আগেই বলেছি, যে সময়ের কথা বলছি তা অনেক আগের কথা। আমি চমকে উঠলাম। উঠোনের মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি, তার পাশে অন্ধকার। একটু আগে আকাশে যে চাঁদের আলো দেখা যাচ্ছিল সেটুকু আর নেই। কে যেন আকাশ থেকে চাঁদটাকে একটু আগেই সরিয়ে দিয়েছে ইচ্ছে করে। কিন্তু বিপিন আমায় ডাকতে লাগলো। ডাকতে ডাকতে সে যে ঘর পেরিয়ে এদিকে আসছে বুঝতে পারছিলাম। আর ঠিক তখনই কানের কাছে শুনতে পেলাম কে যেন বলছে, দেখ, বিপিনকে আমি নিয়ে যাবই, তুই আটকাতে পারবি না। আসছে অমাবস্যার দিনে রাতে বিপিনকে আমি পুরোপুরি ভাবে নিয়ে যাব এখান থেকে, কেউ আটকাতে পারবে না আমায়। তার সঙ্গে তার চাপা হাসির শব্দে চারপাশের পরিবেশটা ভরে উঠল, যেন সেই অন্ধকারের মাঝে চাপা হাসি আর ঠান্ডা বাতাসের মধ্যে পড়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পরেই হ্যারিকেনটা হাতে নিয়ে বিপিন ঠিক আগের সেই জায়গাটাতেই এসে দাঁড়ালো। এখান থেকে আমায় দেখতে পেয়ে হ্যারিকেনের আলোয় তার চোখ মুখে একটা কৌতূহলী আর চিন্তার ভাঁজ দেখা গেল। এবার সে বলল, আরে ঠাকুরমশাই, আপনি আলো ছাড়া উঠোনের মধ্যে নেমে গিয়েছেন কেন? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আমি এগিয়ে গেলাম বিপিনের দিকে। দাওয়ার দু হাত সিঁড়ি দিয়ে উপরে উঠে যখন বারান্দার কাছে এসেছি তখন আমার শরীর কেমন করছে। ধপ করে বারান্দার কাছে বসে বললাম। বিপিন আমার দিকে এগিয়ে এসেছে। আমার গোটা শরীর ঘামে ভিজে গেছে। বারবার মনে হচ্ছে একটু আগে যা ঘটে গেল তার কোনো কিছু তো বুঝে উঠতে পারছি না। বিপিন যদি আমায় ডেকে এখানে না আনে তাহলে আমায় ডেকে আনলো কে? আর বাড়িতে যে কোনো একটা বাঁধন আছে তা আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম। তাহলে সেই বাঁধন কাটিয়ে কি করেই বা এলাম? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল বিপিনকে আমি দেখেছিলাম বারান্দা পেরিয়ে উঠোনের দিকে যে নেমে গেছে সেই দিকটায়, অর্থাৎ দেওয়ালের অংশের বাইরে এই অংশে বাঁধন না থাকারই কথা।
আমি কোনো রকমে বললাম। বিপিন, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। যাকে তুমি দেখাতে চাইছিলে সে নিজে আমার কাছে এসে দেখা দিয়েছে। কিন্তু এই অমাবস্যার দিন তোমার বিপদ আছে সে কথা সে আমায় বলে গেছে। কিন্তু ওটা কি বলো তো? বিপিন আমার কথা শুনে ফ্যাকাশে মুখে আমার পাশে বসে পড়ল। তারপর শান্ত অথচ শক্ত গলায় বলল, 10 বছর ধরে সে আমার পিছু নিয়েছে। বিশ্বাস করবে না ঠাকুর মশাই, অনেক কিছু করেছি, পুজো আর্চা থেকে শুরু করে অনেক কিছু করেছিলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। তারপর সব কিছু থেকে বিশ্বাস এমনি এমনি উঠে গেল। অমাবস্যার রাতে কেউ আসবে সে কথা আমি জানি। সে পাগল লোকটি আমায় ও কথা বলেছে। পাগল লোকটি? কোন পাগল লোক? সেই একদিন সন্ধ্যার কথা। একদিন খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাড়াতাড়ি ঘুমোতে যাব। আকাশে কালো মেঘ জমেছে বিকেল থেকে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। এমন সময় দেখি উঠোন পেরিয়ে বাইরের পথ দিয়ে কে যেন আসছে। আমি তো চমকে উঠলাম। সচরাচর আমার বাড়ি থেকেও আসে না। তারপর এমন সময় গলা তুলে বললাম, কে ওখানে? আমি এসেছি। তুমি এসেছো সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কে? আর এখানে এই সন্ধেবেলার দিকে কোনো ভিক্ষে হবে না, যাও তুমি এখান থেকে। আমি তার জন্য আসিনি তো, আমি এসেছি এখানে একটু ঘুমাবো বলে। আমার যে এই বাড়িতে ঘুমানোর ইচ্ছে হয়েছে, তাছাড়া তারও তো আসার সময় হয়ে গেল। কথা বলতে বলতে লোকটা হাঁটতে হাঁটতে এসে পড়লো একদম উঠোনের মাঝামাঝি জায়গায়। বয়স 24-25 হবে। মাঝারি আকারের চুল, পরনে একটা ফতুয়া, হাতে একটা আঁকা বাঁকা মতো লাঠি। যে লাঠি নিয়ে মানুষ পথে ঘাটে চলাফেরা করে তেমনটা নয়, পাতলা ধরনের শুধু একটা লাঠি। তার মুখে একটা অদ্ভুত হাসি, যে হাসি দেখলে মনের ভেতরে সকল চিন্তা যেন শান্ত হয়ে যায়। আমি বললাম, তোমায় দেখে তো ভিখারি বলে মনে হচ্ছে না, কিন্তু তুমি এই সময় এখানে কি চাও? সে কোনো কিছু চাইল না, শুধু আমার বাড়ির এই বারান্দার কাছটাই শুয়ে একটু ঘুমোতে চাইল। আমি অবাক হলাম। তাকে রাতে খাওয়ার কথা বললাম, উনি রাজি হলো না। একটু অবাক হলেও বুঝতে পেরেছিলাম তার কাছ থেকে বিপদ হওয়ার সম্ভাবনা নেই। তাই আমি আর কিছু বললাম না, ঘরে চলে গেলাম। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি সে উঠোনের মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক যেখানে আজ থেকে 10 বছর আগে আমার বোনকে বসে থাকতে দেখেছিলাম ঠাকুর মশাই, ঠিক সেই জায়গায়। আমার পায়ের শব্দ শুনে পেছনে না ঘুরেই সে বলল, আজ থেকে 2 মাস পরে অমাবস্যার সেই যোগ আসবে। সেদিন হয়তো ও জিতে যাবে, না হলে তুই। তবে তার আগে সে আসবে, সে তোকে রক্ষা করবে। তোদের গ্রামের যে মন্দির আছে, সেই মন্দিরের বাস্তু পরিবর্তন হবে তার হাতে। মনে রাখিস, সে যা বলবে সেইভাবেই সবকিছু করবি, নইলে কিন্তু 10 বছর ধরে যে তোর জন্য অপেক্ষা করছে সে জিতে যাবে। বিশ্বাস করবে না ঠাকুর মশাই, কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য আমি কেমন যেন পাথরের মতন হয়ে গিয়েছিলাম। তারপরে লোকটিকে বললাম, এসব কি বলছো? লোকটিকে রাতের আলোয় দেখলেও বুঝতে পেরেছিলাম সে এই গ্রামের কেউ নয়। তাছাড়া 10 বছর আগে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেই ঘটনার কথা সে যদিও কোনোভাবে জানতে পেরেও চায়, তাহলেও এই কথাগুলো কিভাবে বলল? কিসের কথা বলছে 2 মাস পরের অমাবস্যা? তাছাড়া আবার মন্দিরে কে আসবে? এইসব কিছু শুনে মাথার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল ঠাকুর মশাই। তারপরেই তার সমাধান বার করতে পেরেছিলাম। লোকটা পাগল, কিছু একটা বলছে যা আমার সঙ্গে মিলে যাচ্ছে, তাই ভেবেই চুপ করে গিয়েছিলাম। কিন্তু সেদিন যখন আপনাকে মন্দিরের কাছে দেখলাম এবং দেখতে পেলাম আপনি খুব সহজে বুঝতে পারলেন আসলে মন্দিরের উত্তর কোণের সামান্য গন্ডগোল হয়েছে, তখন বুঝতে পারলাম আপনি এসে। তখন গ্রামের লোকের ওপর রাগ করে চলে এলো। পরদিন সকাল থেকে আপনার ওপর লক্ষ্য আমি রাখলাম, দেখলাম আপনি অন্য সাধুদের মতো নন,
এতগুলো কাজ করলেন, তবুও তার জন্য কোনো অর্থ দাবি করলেন না। এমনকি মোড়ল মশাই আপনাকে কিছু দিতে গেলেও আপনি তা নিলেন না। মন্দিরের উদ্দেশ্যে সেই টাকা দান করতে বললেন। বুঝতে পারলাম আপনি অন্য সাধুদের মতো নন। তুমি জানো না সেদিন তুমি কার দেখা পেয়েছো? তুমি যার দেখা পেয়েছো সে সাধারণ কেউ নয়। কিন্তু যখন বলেছো অমাবস্যার কথা, তাহলে হবেই। আচ্ছা, তুমি ওই ব্যাপারে কিছু বলতে পারবে? মানে, যে রাতে তোমার বাবা 10 বছর আগে পাশের গ্রামের কোন এক অসুস্থ আত্মাকে তাড়িয়েছিল, তারপরে তো তোমাদের বাড়িতে এসে সে আক্রমণ করে, তার ব্যাপারে কিছু বলতে পারবে আমাকে? তারপরে ওই গ্রামে গিয়ে আমি খোঁজ খবর করেছিলাম। জানতে পেরেছিলাম আসলে বাবা অসুস্থ আত্মাকে তাড়িয়েছিল। সে অনেক পুরনো। ওই গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে সে অনেক বছর ধরে থাকত। ও বাড়ির মেয়েটি রাতের অন্ধকারে একবার ভুল করে ওই পথে চলে যায়, আর তখনই সে তার উপরে এসে পড়ে। বাবা যখন তাকে মুক্ত করে, তখন সেই প্রেতাত্মা নাকি চিৎকার করে বলেছিল, আমায় আমায় ঘাটালি, তোর সর্বনাশ হবে। তোর গোটা পরিবারকে আমি নির্বংশ করে দেব। বাবার মৃত্যুর খবর ওরা পেয়েছিল। পরের দিন ওরা নিজেরাও এসেছিল আমার কাছে, এসে দুঃখ করেছিল। কিন্তু তাতে আর কি, সে প্রেতাত্মা খুবই শক্তিশালী, সে কথা আমি তখনই বুঝতে পেরে গিয়েছিলাম। না হলে 10 বছর ধরে সে শুধু আমার পেছনে পড়ে থাকবেই বা কেন? 10 বছর ধরে সে তোমার পেছনে পড়ে আছে শুধুমাত্র এখান থেকে চলে যাবে বলে। তুমি যেমন এখানে রয়েছো, তেমন সেও এখানে আটকা পড়ে আছে। কিন্তু প্রত্যেক রাতে কি তুমি তাকে দেখতে পাও? না ঠাকুর মশাই, মাঝে মাঝে দেখতে পাই। সে ঘরের ভেতরে ঢুকতে পারে না, বাড়ির চৌহদ্দির আশেপাশে ঘোরাফেরা করে। কখনো কখনো হাসির কান্নার শব্দ আমি শুনতে পাই, কখনো আবার চিৎকারও শুনতে পাই। গ্রামের লোকেদের সঙ্গে আমার বনে না। মোড়ল মশাইকে এই ব্যাপারে একবার কথা বলেছিলাম, কিন্তু মোড়ল মশাই একেবারেই বিশ্বাস করেননি। বিপিনের কথা শুনে বুঝতে পারলাম যে সমস্যাটা গভীরভাবে দানা বেঁধেছে। হিসেব করে দেখলাম আর 3 দিন পরেই অমাবস্যা। সঙ্গে সঙ্গে স্থির করে নিলাম 3 দিন পরে অমাবস্যার সন্ধেবেলা একটা কাজ করতে হবে এই বাড়ির উঠোনের মাঝখানে। তারপরে এই বিপদ থেকে হয়তো বাঁচা যাবে। একটানা কথা বলে তারনাথ চুপ করল। কিশোরী বলল, কিন্তু ওই অসম্ভব শক্তিশালী প্রেতাত্মাকে আপনি হারালেন কি করে? আর অমাবস্যার রাতে সন্ধেবেলা কি কোনো যজ্ঞ করেছিলেন? অমাবস্যার বিকেলে বিপিনকে দিয়ে কয়েকটা জিনিস জোগাড় করালাম। মোড়ল মশাইকে গিয়ে ভালোভাবে সব কথা বলতে তিনি কিন্তু এবার বিশ্বাস করলেন। বিপিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিয়ে মোড়ল মশাই, বিপিন এবং গ্রামের আরো 2 জনকে সেদিন সন্ধ্যাবেলা আমরা বিপিনের বাড়িতে নিয়ে গিয়ে উঠলাম। যথারীতি যজ্ঞের সমস্ত আয়োজন করা হলো বাড়ির উঠোনের মাঝখানে। ঠিক যেইখানে সেদিন রাতে ওই মূর্তিটাকে দেখতে পেয়েছিলাম, সেইখানে যজ্ঞ করলাম। এদিকে যজ্ঞ শুরু করতে হবে অন্ধকারে, তবে চলবে অনেকক্ষণ সময় ধরে। একবার বারবার সবাইকেই সাবধান করে দিলাম উঠোনের মধ্যে যেন ওরা না আসে, বারান্দার কাছেই যেন থাকে। আমি কাজ শুরু করলাম। অনেকক্ষণ নির্বিঘ্নে সবকিছু চলতে লাগলো। মন্ত্র উচ্চারণের শব্দে চারপাশটা ভরে আসছিল ক্রমশ। ধুনো আর ধোয়ার গন্ধে গোটা উঠোনটা ছড়িয়ে পড়েছে। এমন সময় হঠাৎ আমার নজর চলে গেল বাড়ির বাইরের দিকে। যজ্ঞ করতে করতে সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম গ্রামের পথের মাঝখানে উবু হয়ে বসে আছে সেই মূর্তিটা, আর 2 চোখ যেন আরো বিস্তারিত হয়ে গেছে। মুখের ভেতরটা গনগনে লাল আগুনের মতো। সে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ির চৌহদ্দি দিয়ে ভেতরে ঢুকছে। বন্ধন করতে পারতাম, কিন্তু ইচ্ছে করেই করিনি, কারণ তাকে প্রয়োজন মুক্ত করা। না হলে বিপিনের ওপর সে গোটা জীবন ধরে আক্রমণ করার চেষ্টা করে যাবে। মূর্তিটা হামাগুড়ি দিয়ে বাড়ির সামনের গেট পেরিয়ে উঠোনের মধ্যে ঢুকতেই পেছনের দিকে মোড়ল মশাই, বিপিন আর বাকি 2 জন যেন একটা চাপা আর্তনাদ করে উঠল। আমি বললাম, তুই বলেছিলি না অমাবস্যার রাতে তুই আসবি, বিপিনকে নিয়ে যাবি? এসেছিস তো, এবার নিয়ে যা দেখি।
তুই আমায় আটকাবার চেষ্টা করিস না। আমাকে বিপিনের ওই পাপ আটকাবার চেষ্টা করেছিল বলেই আজ ওর এই অবস্থা হয়েছে। আবার তুই আটকাবার চেষ্টা করলে কিন্তু তোর অবস্থাও এমন হবে। বিপিনের বাবার পরিবার ছিল, আমার কেউ নেই, আমি একা। তোর ক্ষতি করার হলে আমারই ক্ষতি কর। কিন্তু তখনও জানতাম না ওই প্রেতাত্মার ক্ষমতা অনেক বেশি। সে কিলকিল করে হেসে উঠল। মাটি থেকে শূন্যে যেন ভাসতে লাগলো তার শরীর। আকাশে কালো মেঘ জমেছিল আগেই দেখেছিলাম। এবার ঠিক সেই মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। সঙ্গে সঙ্গে যজ্ঞের আগুনও নিভে গিয়ে একাকার অবস্থা। বারান্দা থেকে বিপিন চিৎকার করে বলল, ঠাকুরমশাই চোখের আগুন যে নিভে গেল। এটা আমিও বুঝতে পেরেছিলাম। চারপাশে সেই অদ্ভুত গলায় হাসির শব্দ, আর তার সঙ্গে যেন উল্লাস করে চিৎকার করে সেই প্রেতাত্মা বলছে, এইবার এইবার তোকে কে বাঁচাবে? হ্যাঁ, আগে তোকে মারবো, তারপরে তারপরে বিপিনকে, তারপরে এই বাড়িতে থাকা সব কটাকে। বুঝতে পারলাম বারান্দার কাছে দাঁড়িয়ে থাকা সকলেই ভয়ে দৌড়তে শুরু করেছে। বাড়ির ভেতরে ঢুকে দরজা আটকাবার শব্দ শুনতে পেলেও শুধু বিপিন একা দাঁড়িয়ে রইল উঠোনের কাছে। চরম বিপদের সময় আমায় বিপদ থেকে উদ্ধার করার জন্য নানা শক্তির আবির্ভাব হয়েছে। আমি আমার গোটা জীবনে হয়তো অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু যতবারই এমন হয়েছে ততবারই মা তুপাগলি, কাল ভৈরব, মধু সুন্দরী দেবী কিংবা আরো অনেকেই আমার কাছে এসে আমায় বিপদ থেকে উদ্ধার করেছে। এরপর সেই অন্ধকারের মধ্যে সেই প্রেতাত্মার বিভৎস হাসিতে সব দিক আরো যেন কেমন হয়ে উঠল। বুঝতে পারছিলাম সত্যি সত্যি তার ক্ষমতা অনেক বেশি। সত্যি সত্যি তার সামনে পড়ে আমি ভয়ঙ্কর বিপদে পড়ে গেছি। বিপিন বারবার চিৎকার করে উঠোনের মধ্যে ছুটে আসতে চাইছিল, কিন্তু আমি তাকে বারণ করছি। আমি জানি বিপিনকে নেওয়ার জন্য সে এসেছে। একবার যদি বিপিন উঠোনের মধ্যে নেমে আসে তাহলে আমার চোখের সামনে বিপিনকে মরতে হবে, কিন্তু সেটা আমি চাই না। আমার জীবনে কথা বলেনি যে বিপিন মরে যাবে। সে বলেছিল যে আমি তাকে অমাবস্যা রাতে বাঁচাতে পারবো। কি করবো বুঝতে পারছিলাম না। প্রাণপণে মন দিয়ে চেষ্টা করতে লাগলাম সেই অশুভ শক্তির বাঁধন থেকে বেরোতে, কিন্তু চারপাশের অন্ধকারে সমস্ত কিছু যেন অশুভ হয়ে উঠেছে মুহূর্তের জন্য। যেন নরকের অতল গহ্বর থেকে উঠে আসা শীতল হাওয়া সেই অন্ধকারের সঙ্গে মিশিয়ে আমায় আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলার চেষ্টা করছে। আমি কিছুই করতে পারছি না। ঠিক সেই সময় হঠাৎ করে যেন গ্রামের পথের দিক থেকে কে একটা হেঁটে আসতে শোনা গেল। তার পায়ের শব্দ শুনতে পেলাম আমি। সঙ্গে সঙ্গে আমার পেছনের দিকে সেই প্রেতাত্মাটা যেন চিৎকার করে বলে উঠল, তুই কে? তোরও মরার ইচ্ছা হয়েছে নাকি? একটা হাসির শব্দ শুনতে পেলাম আমি। এমন হাসির শব্দ যেন আমি জীবনে শুনিনি। যে হাসির শব্দ আমার বুকের ভেতর চলতে থাকা সমস্ত দোলাচল, সমস্ত বিপদ এক মুহূর্তে কাটিয়ে দিল। যেন মাথার উপর থেকে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা ছুটে গেল উঠোনের দরজাটার দিকে। বিপিন একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল উঠোনের ওপরে বারান্দার কাছে। আমি কোন রকমে পেছনের দিকে তাকিয়ে দেখলাম যে দেখি গেটের কাছটায় কালো অন্ধকারটা জমা হয়েছে একটু একটু করে। তার ঠিক ওপাশে একটা সাদাটে ফ্যাকাশে আলো। এই আলোতে মুহূর্তের জন্য দেখতে পেলাম এ যেন এসে দাঁড়িয়ে আছে। তারপরে আর কিছুই মনে নেই, শুধু একটা বিভৎস চিৎকার শুনতে পেয়েছিলাম, আর তার সঙ্গে সঙ্গে একটা তীব্র কটু গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছিল। একটা কথা এখানে বলা দরকার। এতক্ষণ ধরে কিন্তু বৃষ্টি হয়ে চলেছিল। জ্ঞান হারাবার আগের মুহূর্তে বুঝতে পেরেছিলাম একটু একটু করে বৃষ্টি কমে আসছে,
কে যেন হাঁটতে হাঁটতে আমার কাছে এসে পড়লো। আমি ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছি। আমার মাথার উপর শান্ত ঠান্ডা হাতের একটা স্পর্শ অনুভব করতে পারলাম। শুনতে পেলাম অজানা একটা গলা, কিন্তু কেমন যেন চেনা গলায় কেউ বলছে, বলেছিলাম না চরম বিপদের সময় আমি ঠিকই পাশে থাকব। এবার বিশ্রাম করো তারানাথ। তারপরই চোখ বন্ধ হয়ে গেল। জ্ঞান যখন ফিরল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রাত তখন অনেক হয়ে গেছে। উঠে গিয়ে দেখি বারান্দার কাছে শুয়ে রয়েছে বিপিন। তাকে ওখান থেকে তুললাম। ঘরের ভেতর মোড়ল মশাই এবং বাকি দুজনেও কি কারণে যেন অজ্ঞান হয়ে পড়েছে, অথচ কি হয়েছিল সে কথা কেউই বলতে পারল না। বিপিন বলল, ওই অদ্ভুত মূর্তিটাকে উঠোনের গেটের দিকে ছুটে যেতে দেখেছিলাম ঠাকুরমশাই। তারপরে আর কিছু মনে নেই। হঠাৎ মাথাটা ঝিমঝিম করে উঠলো আমার। বিপদ কি কেটে গেল ঠাকুর মশাই? বিপদ কেটে গেছে, তবুও 2 দিন এখানে থেকে আমি দেখতে চাই আসলে বিপদ কেটেছে কি কাটেনি। এরপর 2 দিন সেখানে রইলাম। আর কোনো বিপদ হলো না। বিপিনের মন বদলে ছিল। গ্রামের মন্দিরের পুনর্বাসনের কাজে সে হাত লাগালো, এমনকি অর্থও খরচ করলো। তাছাড়া তার ঘরে সে প্রতিষ্ঠা করলো মহাদেবের মূর্তি। তার বাবা ছিল মহাদেবের উপাসক, সে নিজেও সেই পথই ধরল। আরো খুশির খবর হলো, গ্রামের সেই মন্দিরের পুজোর সমস্ত দায়িত্ব বিপিন নিজের কাঁধেই নিয়েছিল। বিপিনের পরনে পুরোহিতের পোশাক, কপালে তিলক। সেই প্রথম মন্দিরে পুজোয় বসেছিল বিপিন। সেদিন পর্যন্ত আমি সেখানেই ছিলাম। তারপর সেখান থেকে ফিরে এলাম। কিন্তু সেদিন আপনাকে বাঁচিয়ে দিয়েছিল কে? আর অত শক্তিশালী এক প্রেতাত্মার সঙ্গে লড়াই করার মতন ক্ষমতা কার থাকতে পারে? জানি না, জীবনে অনেকের সঙ্গেই নানা সময় সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে অনেকেই আমায় নানান সময় সাহায্য করেছে। সেদিন যে এসেছিল সে আমার চেনা। তাকে আমি আগে কোথাও দেখেও ছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না। তবে সেদিন মাতু পাগলে কিংবা কাল ভৈরবও আসেনি। এসেছিল অতি সাধারণ, শান্ত, ধীর স্থির কিন্তু প্রচন্ড ক্ষমতাশালী কোনো এক সাধু। কারণ আমার মনে আছে তার পরনে লাল কাপড় ছিল। আমি একবারের জন্য দেখতে পেয়েছিলাম তাকে। তারনাথের গল্প শেষ, তাই আমরা উঠে পড়লাম। বাইরে বৃষ্টি একটু কমেছে, এখনই বেরিয়ে পড়া দরকার। কিন্তু কিশোরী একবার প্রশ্ন করল, ঠাকুরমশাই, এই অমর তো বিপিনের ব্যাপারে সব কথাই বলেছিল। আপনি অমাবস্যার রাতে বিপিনকে বাঁচাবেন সে কথা বলেছিল, কিন্তু সে সাধুর কথা বিপিনকে বলল না কেন? তারনাথ সামান্য হাসল, তারপর অদ্ভুত রহস্যময় গলায় বলল, অমর জীবন সেদিন বিপিনের কাছে এসেছিল বিপিনের কথা বলতে, আমার কথা বলতে না। যদি আমার কথা বলতো তাহলে হয়তো। কথা বলতে বলতে মাঝপথে তারনাথ থেমে গেল। বুঝলাম আজকের মতো এই পর্যন্তই। আমি আর কিশোরীও রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।